তো কী অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে যে জিনিসটা পড়বো একদম শর্টকাটে একটা ইফেক্টিভ একটা ওয়েতে আজকে আমরা পর্যায়বৃত্ত গতির একটা খুব সুন্দর একটা অ্যানালাইসিস করে একটা জিনিস পড়বো। কী জিনিস পড়বো সেটা আশা করি তোমরা অ্যানালাইসিস করে ফেলছো, যে তোমাদের এইচএসসি পরীক্ষা যেহেতু খুবই সামনে, ঠিক আছে? তো তোমরা অ্যানালাইসিস আশা করি করে ফেলছো যে পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টারটার কোন টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো তাও আমি এখন একটু তোমাদেরকে একটু অ্যানালাইসিস করে দেবো যে আসলে এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা, ঠিক আছে? কারণ এই মুহূর্তে তোমাকে তো অবশ্যই অ্যানালাইসিস করে পড়াশোনা করতে হবে, তাই না? কারণ তুমি কোনটা পড়বা, কোনটা ছাড়বা, কোনটা বেশি প্র্যাকটিস করবে সেটা কিন্তু তোমাকে জানতে হবে। তো আমি এই চ্যাপ্টারটাতে তোমাদেরকে একটু অ্যানালাইসিস করে একটা ইম্পর্টেন্ট টপিক আছে, এই টপিক থেকে 90% সিউরিটি আছে, মানে 90% সিউরিটি আছে এই টপিক থেকেই কোশ্চেন করা, ঠিক আছে? তো সেটাই আমি আজকে করাই দিব এবং আমি একটু অ্যানালাইসিস করে দেবো চ্যাপ্টারটা, ঠিক আছে? যেহেতু চ্যাপ্টারটা খুবই ছোটো, তাহলে ওই একটা টপিকে তোমার খুব ভালো মতো পড়লে, কোশ্চেন সলভ করলে বোর্ড কোশ্চেন, তাহলে তুমি অবশ্যই বলা যায় যে তুমি এই চ্যাপ্টারটা থেকে মানে খুবই সুন্দরভাবে মানে তুমি 9-10 কনফার্ম করে ফেলতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা একটু শুরু করি। হ্যাঁ, তো আমাদের চ্যাপ্টারটা কি? চ্যাপ্টারটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে? তো পর্যায়বৃত্ত গতি হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের 8 নম্বর চ্যাপ্টার। তো পর্যায়বৃত্ত গতি এই চ্যাপ্টারটা থেকে তুমি যদি কোশ্চেন অ্যানালাইসিস করো বা কোশ্চেন যদি সলভ করো, ঠিক আছে, তাহলে তুমি দেখবা যে বোর্ড কোশ্চেনে বিগত 2015 সাল বা সবচেয়ে মানে আদিম সাল থেকে শুরু করে আজ পর্যন্ত 2021 সাল পর্যন্ত মানে যেই টপিকগুলো আসছে তার মধ্যে সবচেয়ে বেশি আসছে হচ্ছে 3টা টপিক। তাহলে বলাই যায় এই 3টা টপিক হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এই 3টা টপিক কী কী? সেই 3টা টপিক হচ্ছে, প্রথমত হচ্ছে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কণার মানে এসএইচএম মানে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, মানে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কণার তোমার সরণ বাইর করা, বেগ বাইর করা, ত্বরণ বাইর করা, ঠিক আছে? ত্বরণ বাইর করা, এই সমস্ত ব্যাপার স্যাপার। তারপর হচ্ছে তোমার শক্তি বাইর করা, পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কণার এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? হ্যাঁ, এইটা হচ্ছে একটা টপিক আর কি, ঠিক আছে? এটা হচ্ছে একটা টপিক যেখান থেকে মোটামুটি কোশ্চেন আসতে দেখা গেছে। আরেকটা টপিক সেটা হচ্ছে স্প্রিং, ঠিক আছে? সেটা হচ্ছে স্প্রিং, খুবই কম, তুলনামূলক খুবই কম ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? সেটা হচ্ছে স্প্রিং। আরেকটা টপিক সেটা হচ্ছে তোমার পর্যায়কাল, সেটাকে বলা হচ্ছে তোমার পর্যায়কাল, ঠিক আছে? সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তোমার পর্যায়কাল। এই পর্যায়কাল টপিকটাও কি খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখন আমি তোমাদেরকে যদি একটু অ্যানালাইসিস করি, আমি যতটুকু অ্যানালাইসিস করছি, অনেকগুলো বোর্ডের কোশ্চেন বা অনেক ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাদেরকে একটা রেজাল্ট জানাই যে 2000 এইচএসসি 21, ঠিক আছে? এইচএসসি 21-এ, ঠিক আছে, আমি যেহেতু চট্টগ্রামের, তো আমি যেহেতু আমি চট্টগ্রামের সাপেক্ষে কথা বলতেছি, ঠিক আছে? আমি যেহেতু চট্টগ্রামের সাপেক্ষে কথা বলতেছি, এইচএসসি 21-এ সিটিজি বোর্ড, ঠিক আছে? সিটিজি বোর্ডে, ঠিক আছে? সিটিজি বোর্ডে কিন্তু স্প্রিং থেকে কোশ্চেন হয়েছে, ঠিক আছে? স্প্রিং থেকে কোশ্চেন হয়েছে। তো যেহেতু স্প্রিং থেকে কোশ্চেন হয়েছে, তাহলে এবার এইচএসসি 22-তে স্প্রিং থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা একদম নাই বললেই চলে, ঠিক আছে? তাহলে আমরা এই স্প্রিং টপিকটা আপাতত বাদ দিব, ঠিক আছে? আবার বলা যাইতে পারে, আমি যদি অ্যানালাইসিস করে বলি, স্প্রিং থেকে কখনো কিন্তু তেমন কোনো কোশ্চেন আসেই না। তো স্প্রিং থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু মোটামুটি বলা যায় হচ্ছে তোমার 5%, ঠিক আছে? যদি মানে আমি যদি এটা যদি এইচএসসি 22-তে নাও আসতো, মানে 21-এ যদি নাও আসতো স্প্রিং থেকে কোশ্চেন, তাও আমি এটা বাদ দিতাম। কেন? কারণ এখান থেকে কোশ্চেন হয় না, ঠিক আছে? মানে সম্ভাবনা খুবই কম পার্সেন্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ব্যাপার। তো যেহেতু 21-এ চলে আসছে, এবার তো আসবেই না, ঠিক আছে? যেহেতু এবার আসবে না, তাহলে তোমরা এটা পড়বাই না, ঠিক আছে? এটা হচ্ছে একটা ব্যাপার। তারপর এই এসএইচএম নিয়ে যদি আমি বলি, মানে সিম্পল হারমোনিক মোশনের তোমার সরণ বেগের, কণার সরণ, কণার বেগ, তারপর হচ্ছে তোমার কণার ত্বরণ, তারপর হচ্ছে গিয়ে তোমার কণার শক্তি। তো এই যে এই টপিকটা, এইটার থেকেও খুবই কম কোশ্চেন আসে, কিন্তু মোটামুটি কোশ্চেন আসতে দেখা গেছে খুবই মানে আমাবস্যার চাঁদের মতো, ঠিক আছে? তো আমাবস্যার চাঁদের মতো যদি হয়, তাহলে এই টপিকটার পার্সেন্টেজ আমি বলবো হচ্ছে 10%, ঠিক আছে? এই টপিকটার পার্সেন্টেজ হচ্ছে 10%। তো বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে পর্যায়কাল, ঠিক আছে? পর্যায়কাল এই টপিকটা। তো পর্যায়কাল এই টপিকটা যদি আমার বাকি থাকে, তাহলে এটা হচ্ছে 15%, বাকি থাকে 85%। তো এই 85% সম্ভাবনা আছে। এবং আমার পক্ষ থেকে আমি যদি তোমাদেরকে শুধুমাত্র ডেডিকেটেডলি যদি এইচএসসি 22-র জন্য বলি, তাহলে আমি বলবো যে এটা 95% শিওর এই টপিক থেকেই তোমাদের কী হবে এইচএসসি 22-তে, ঠিক আছে? এইচএসসি 22-তে সিকিউ হবে, ঠিক আছে? সিকিউ হবে, একদম 100% শিওর থাকবে, ঠিক আছে? মানে 95% শিওর, ঠিক আছে? বাকি তো আল্লাহর হাতে, ঠিক আছে? বাকি 5% আল্লাহর হাতে। তো এই হচ্ছে আর কি কথা, ঠিক আছে? এই হচ্ছে আর কি কথা।
তো চলো আমরা তাহলে কী পড়বো, আমরা তাহলে এই পর্যায়কাল চ্যাপ্টারটাই মানে এই টপিকটাই পড়বো, খুব ভালো মতো পড়বো, খুব সুন্দরভাবে পড়বো, খুব ইজি ওয়েতে পড়বো, কোশ্চেন টোশ্চেন সলভ করবো, ঠিক আছে? যাতে তোমার 2-3টা কোশ্চেন সলভ করলে মোটামুটি তুমি পুরো এই টপিকটা সম্পর্কে আইডিয়া নিতে পারো, যাতে তোমরা বোর্ড কোশ্চেন সলভ করতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে একটু কথা। তো আমি এই পর্যায়কাল টপিকটা পড়ার আগে আমি SHM বা পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু, ঠিক আছে, পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু, ঠিক আছে, SHM নিয়ে একটু কথা বলি, ঠিক আছে? পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু, এই বস্তুগুলো সম্পর্কে একটু আইডিয়া দিই, ঠিক আছে? একটু আইডিয়া দিই, হালকা পাতলা একটু আইডিয়া দিই। যেমন পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু, ঠিক আছে, পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু, এই যে SHM বস্তু মানে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন সম্পর্কিত বস্তু। এটা হইতে পারে একটা সরল দোলক, এটা হইতে পারে একটা স্প্রিং, ঠিক আছে, এটা হইতে পারে একটা তরঙ্গ, ঠিক আছে, যে কোনো কিছু হইতে পারে, মানে যে কোনো স্থিতিস্থাপক বস্তু হইতে পারে, ঠিক আছে? তো পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুর যেই বল ফিল করে, ঠিক আছে, যেই বল ফিল করে সেই বলটা সম্পর্কে তোমার একটু আইডিয়া লাগবে। সেই বলটার পরিমাণ হচ্ছে F = kx, ঠিক আছে? F = কি? F = হচ্ছে kx, ঠিক আছে? যেখানে এই Fটা হচ্ছে বল, কেটা কি? কেটা হচ্ছে বল ধ্রুবক, ঠিক আছে? কেটা কি? কেটা হচ্ছে বল ধ্রুবক। আমি জাস্ট একটু আইডিয়া দিচ্ছি এই সম্পর্কে, ঠিক আছে? এবং এই বল ধ্রুবকের একক হচ্ছে নিউটন/মিটার, ঠিক আছে? আর এই এক্সটা কি? এই এক্সটা হচ্ছে সরণ, ঠিক আছে? এই এক্সটা কি? এই এক্সটা হচ্ছে সরণ। কোত্থেকে সরণ যদি একটু বলে দিই, তাহলে এটা হবে তোমার সাম্যাবস্থা থেকে সরণ, সাম্যাবস্থা থেকে সরণ, ঠিক আছে? এই ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পারছো। আর সাম্যাবস্থা থেকে সরণ, আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, এখানে আমরা কি পড়লাম? এখান থেকে আমরা কে পড়লাম, তাই না? এই কেটা কি? কেটা হচ্ছে বল ধ্রুবক। এই বল ধ্রুবকের একটা সূত্র আছে, সেটা হচ্ছে K = হচ্ছে m⍵²। এটা কি? K = হচ্ছে m⍵²। এই mটা কি? এই mটা হচ্ছে ভর, ঠিক আছে? মানে তুমি যেই বস্তুর তুমি চিন্তা করতেছো, ক্যালকুলেশন করতেছো, সেই বস্তুর ভর। এবং এই ওমেগাটা কি? এই ওমেগাটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। এটা কি? এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, ঠিক আছে? এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। এটা কি ভাইয়া? এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, ঠিক আছে? আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। আচ্ছা, এই কৌণিক কম্পাঙ্কের আবার কিছু সূত্র আছে, এগুলো একটু তুমি পড়তে পারো চাইলে। তো কৌণিক কম্পাঙ্ক, এই কৌণিক কম্পাঙ্ক ওমেগা = হচ্ছে 2π ডিভাইডেড বাই ক্যাপিটাল T, ঠিক আছে? 2π ডিভাইড বাই ক্যাপিটাল T। তাহলে এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। আর টিটা কি? টিটা হচ্ছে তোমার পর্যায়কাল, ঠিক আছে? এই টিটা কি? এই টিটাই হচ্ছে তোমার পর্যায়কাল। যে পর্যায়কাল নিয়ে আমরা বিস্তারিতভাবে এই যে এই টপিকের মধ্যে পড়বো, একটু পরে খুব ভালো মতো পড়বো, ঠিক আছে? আচ্ছা, এখানে তুমি একটা জিনিস আশা করি খেয়াল করতেছো। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, এখানে আশা করি তোমরা একটা জিনিস খেয়াল করতেছো, এখানে একটা 1/t আছে, এই যে এই 1/t, এটাকে বলা হয় আবার F, ঠিক আছে? F কি? F হচ্ছে কম্পাঙ্ক, শুধুমাত্র কম্পাঙ্ক। এটা কিন্তু কৌণিক কম্পাঙ্ক না। এটা কি? এটা হচ্ছে শুধুমাত্র কম্পাঙ্ক। এটা কি? এটা হচ্ছে শুধুমাত্র কম্পাঙ্ক, ঠিক আছে? তাহলে আমরা ওমেগার আরেকটা সূত্র পাইলাম কি? 2π তো থাকলেও 1/t এর জায়গায় আমরা F লিখতে পারি, ঠিক আছে? 1/t এর জায়গায় আমরা কি লিখতে পারি? F লিখতে পারি, যেখানে Fটা হচ্ছে কি? Fটা হচ্ছে কম্পাঙ্ক। এই F এর একক কি? F এর একক হচ্ছে হার্জ, ঠিক আছে? F এর একক কি? হার্জ, অথবা সেকেন্ড ইনভার্স 1, অথবা কি? সেকেন্ড ইনভার্স 1, অথবা সেকেন্ড ইনভার্স 1। এই ব্যাপারগুলো চাইলে বলাই যায়, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো চাইলে বলাই যায়, তো আমি বললাম, সমস্যা নেই। আচ্ছা, তো সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে? সিম্পল হারমোনিক মোশনের এই কথাবার্তাগুলো টুকটাক বলাই যায়। আচ্ছা, সিম্পল হারমোনিক মোশনের আরেকটা ব্যাপার একটু সুন্দর মতো বলা যায়, সেই ব্যাপারটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনকৃত বস্তু বা সরল ছন্দিত বা সরল স্পন্দন গতিতে দোদুল্যমান কোনো বস্তু বা কোনো কণা, ঠিক আছে, বা কোনো সিস্টেম একটা ইকুয়েশন মেনটেন করে, ঠিক আছে? একটা ইকুয়েশন মেনটেন করে, সেটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সেই ইকুয়েশনটা হচ্ছে এরকম দেখতে: dx² ডিভাইডেড বাই dt² প্লাস ω²x হচ্ছে 0, প্লাস ω²x হচ্ছে 0, ঠিক আছে? তো এটা দিয়ে ভাইয়া কী লাভ? এই জিনিসটা দিয়ে আমার লাভটা কী হলো ভাইয়া? এটা দিয়ে অ্যাকচুয়ালি তোমার অনেক লাভই হয়েছে, ঠিক আছে? এখান থেকে তোমরা চাইলেই ওমেগাটা বাইর করতে পারবে, ঠিক আছে? যেমন আমি তোমাদের যদি একটা এক্সাম্পল দেখাই, একটু ওয়েট করো।
ঠিক আছে? যেমন তোমাদেরকে ভাইয়া একটা এক্সাম্পল দেখাই, যেমন তোমাকে একটা এখানে একটা এক্সাম্পল দেখে, ছোটো একটা এক্সাম্পল। এই এক্সাম্পলটা হচ্ছে এরকম যে তোমাকে একটা জিনিস একটা ইকুয়েশন দিয়ে দেবে, বললো যে একটা সরল সন্ধিত বস্তুর একটা ইকুয়েশন দিয়ে দিল যে dx স্কোয়ার ডিভাইড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার না, এই ওমেগার জায়গায় বলে দিল এখানে একটা 10 দিল, এখানে একটা 10 দিল, আর এখানে বললো হচ্ছে 1000, ঠিক আছে? এখানে দিল 1000 ওয়াই বা এক্স, যে কোনো একটা কিছু হইলেই হইতে পারে। আচ্ছা, এটা এক্সই হবে, ইকুয়ালস হচ্ছে 0, ঠিক আছে? বললো এখান থেকে তোমাকে কয়েকটা জিনিস বাইর করতে বললো, যে এটা হবে কোশ্চেন, এটা হলে ডাব্লিউ কত, মানে কৌণিক কম্পাঙ্ক কত, তারপর হচ্ছে শুধুমাত্র কম্পাঙ্ক কত, তারপর হচ্ছে পর্যায়কাল ইকুয়ালস টু কত, এই জিনিসগুলো তোমাকে বাইর করতে বলবো। এখন তুমি তো জানো, কি জানো, যে এটা একটা ডিফারেন্সিয়াল অফ একটা ইকুয়েশন, ঠিক আছে? কিন্তু এই ইকুয়েশনটা দেখতে কার মতো হইতে হবে? অবভিয়াসলি এটার মতো হইতে হবে, যেখানে আমাকে বলা হচ্ছে যে এই জিনিসটা এটার সামনে সহগ হইতে হবে কত? সহগ হইতে হবে 1, কিন্তু ভাইয়া এখানে সহগ আছে কত? সহগ আছে হচ্ছে 10। তাহলে আমি কী করবো? সহগ এই 10টাকে কমন নিয়ে ফেলবো। তো কমন নিলে কী থাকে? dx স্কোয়ার ডিভাইড বাই ডিটি স্কোয়ার, ঠিক আছে? প্লাস এখান থেকে তুমি যে 10 কমন নাও, তাহলে এখানে বাকি থাকবে 100x ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন তুমি একটা কথা বলো, এই 10টাকে তুমি ভাগ করে দিলে এখানে 0 হয়ে যাবে, তাহলে dx স্কোয়ার ডিভাইড বাই ডিটি স্কোয়ার ইকুয়ালস টু প্লাস 100। এই 100টাকে কি তুমি কী লিখতে পারো? 10 স্কোয়ার লিখতে পারো না? 10 স্কোয়ার লিখতে পারো না? 10 স্কোয়ার ইন্টু এক্স ইকুয়ালস টু 0 লিখতে পারো। তাহলে এখন বলো তো কেন এটাকে বর্গ করছি? কারণ আমরা দেখতেছি যে এক্সের আগে যেই মানটা থাকবে সেই মানটাকে অবশ্যই আমাদের বর্গ অবস্থায় রাখতে হবে, এবং বর্গের ভিতরে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের কম্পাঙ্ক। তাহলে এই ইকুয়েশনটা থেকে আমরা তুলনা করব, ঠিক আছে? কি তুলনা করব? তুলনা করলে আমরা পাবো যে ওমেগার ভ্যালু কত? ওমেগার ভ্যালু হচ্ছে 10, ঠিক আছে? ওমেগার ভ্যালু কত? ওমেগার ভ্যালু হচ্ছে 10। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, এখন তুমি আমার একটা কথা বলো যে সুতরাং ওমেগা ইকুয়ালস টু, তুমি কী জানো? ওমেগা ইকুয়ালস টু তুমি জানো হচ্ছে 2πf, তাহলে আলটিমেটলি এফ ইকুয়ালস টু তুমি কী জানো? এই যে তুমি মনে দেখো নাই। আচ্ছা, এখন দেখো, তাহলে কি এফ ইকুয়ালস টু কী জানো? এফ ইকুয়ালস টু জানো ওমেগা ডিভাইডেড বাই 2π, তাহলে ওমেগার ভ্যালু তুমি জানো 10 ডিভাইডেড বাই 2π, তাহলে এটা হবে 5/π, এটা হচ্ছে তোমার কম্পাঙ্ক, এত হার্জ, ঠিক আছে? এত হার্জ। আর তুমি কি জানো? এফ ইকুয়ালস টু জানো হচ্ছে 1/t, সুতরাং টি ইকুয়ালস টু জানো 1/f, তাহলে কী হবে? 1/5/π, তাহলে পাইটা উপরে উঠে যাবে, π/5 এত সেকেন্ড, ঠিক আছে? এত সেকেন্ড, এটা হবে তোমার কি, ঠিক আছে? এটা হবে তোমার পর্যায়কাল। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো যে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন মেনটেন করে, এবং এই ইকুয়েশন থেকে তুমি অনেক কিছু বাইর করতে পারো। এই জিনিসগুলো বাইর করলে তারপর তুমি বল বাইর করতে পারবা, বল ধ্রুবক বাইর করতে পারবা, অনেক কিছুই বাইর করতে পারবো। তো এইখান থেকে টুকটাক করে একটু একটু করে আমি মোটামুটি যেগুলো তোমার এমসিকিউতে আসতে পারে হয়তো বা আমি এগুলো তোমাকে একটু বলে দেওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ব্যাপার স্যাপার। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার স্যাপার। তাহলে আমরা এখন সরাসরি পর্যায়কালে চলে যাই, ঠিক আছে? তাহলে আমরা এখন সরাসরি পর্যায়কাল টপিকটাতে চলে যাই, যেটাতে আমরা আসলে খুব ভালো মতো পড়ার চেষ্টা করব। খুব ভালো করে আমরা পর্যায়কাল টপিকটাকে একটু বোঝার চেষ্টা করবো, পড়ার চেষ্টা করবো। ওকে, আচ্ছা, চলো। একদম ইজিলি করবো। হ্যাঁ, আমি গেজানোর চেষ্টা করবো না, যেহেতু মানে এই জিনিসগুলো গেজাইলে অনেক কিছুই গেজানো যায়, ঠিক আছে? আমি গেজাবো না, আমি ইজিলি বলার চেষ্টা করতেছি, একটু খেয়াল করো। তাহলে আমরা এখন পড়বো হচ্ছে পর্যায়কাল। আমরা এখন পড়বো কি? এখন পড়বো হচ্ছে পর্যায়কাল, ঠিক আছে? এই পর্যায়কালটাকে ক্যাপিটাল টি বলা হয়, ঠিক আছে? তো পর্যায়কাল নিয়ে একটু করে যদি আমি কথা বলতে চাই। আচ্ছা, পর্যায়কাল কি? পর্যায়কাল হচ্ছে কোনো একটা বস্তু, মনে করো তুমি এখান থেকে বস্তুটাকে ফালাইছো, ঠিক আছে? বস্তুটাকে মনে করো তুমি এখান থেকে ফালাইছো, ঠিক আছে? ফালানোর পরে বস্তুটা এখানে কী করবে? ড্রপ করবে। তো ড্রপ করলে বস্তুটা আবার এখানে ফিরে আসবে। অর্থাৎ কোনো একটা বস্তুকে তুমি যে অবস্থান থেকে ফালাইছো আবার সেই অবস্থানে ফিরে আসতে টোটাল যেই টাইমটা লাগবে, ঠিক আছে? টোটাল যেই টাইমটা লাগবে সেই টাইমটাই হচ্ছে তোমার কি? সেই টাইমটাই হচ্ছে তোমার পর্যায়কাল। এই ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পারছো। এটাই হচ্ছে তোমার পর্যায়কাল। আচ্ছা, তো আমরা যদি পর্যায়কালের একটু সূত্র জানতে চাই, তাহলে আমি বলতে পারবো যে সব বস্তুর ক্ষেত্রে, পৃথিবীতে যত বস্তু আছে সকল বস্তুর ক্ষেত্রে পর্যায়কালের সূত্র হচ্ছে 2π √ m/k, 2π √ m/k, ঠিক আছে? 2π √ m/k, ঠিক আছে? এই কেটা কি? কেটা হচ্ছে বল ধ্রুবক, যেটা সম্পর্কে তুমি আইডিয়া পাইছিলে একটু আগে, ঠিক আছে? বল ধ্রুবক,
ঠিক আছে, বল ধ্রুবক, যেটা সম্পর্কে তুমি খুব ভালো একটা আইডিয়া কিন্তু পাইছো। ঠিক আছে, এটা কি, এটা এই সূত্রটা হচ্ছে অবভিয়াসলি তোমার সকল বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, ওই বস্তুটা তোমার কি বলে, ওই বস্তুটা তোমার কতটুকু, ওই বস্তুর ভরটা কত এবং ওই বস্তুর বল ধ্রুবকটা কত, সেটা কিন্তু তুমি এখানে মানটা বসাবা, বসাই দিই তাহলে কী পেয়ে যাবা, বসাই দিয়ে তোমরা ইয়েটা পেয়ে যাবে, তারপর বল ধ্রুবকের মানটা বসাবো, তার পর্যায়কালটা পেয়ে যাবে। এটা হচ্ছে কথা। ওকে, আচ্ছা, তো এখন আমাদের এই জিনিসটা কিন্তু তেমন একটা বেশি ইম্পর্টেন্ট। এখানে তুমি মান বসাইতেছো, তুমি ওই বস্তুর পর্যায়কাল পেয়ে যাবে যদি তোমাকে এম আর কে দিয়ে দেয়। আর তোমাকে যদি কেটা না দেয় তাহলে কে ইকুয়াল টু কি এম ওমেগা স্কয়ার বসাবা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই তখন তোমাকে কৌণিক কম্পাঙ্ক দিয়ে দিতে হবে। ঠিক আছে, তখন তোমাকে কৌণিক কম্পাঙ্ক দিয়ে দিতে হবে, এই একটা কথা। আচ্ছা, এখন এই পর্যায়ের কাল, এই টপিকটার মধ্যে আসলে এই জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সরল দোলক। কী বলছি, ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সরল দোলক। ঠিক আছে, সরল দোলক, সরল দোলক, সরল দোলক, এই টপিকটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রতি বছরই কোশ্চেন হয়। ঠিক আছে, তো আমরা সরল দোলক নিয়ে আমরা গিয়ে যাবো। ঠিক আছে, আজকে আমরা সরল দোলক নিয়ে গিয়ে যাবো, সরল দোলক নিয়ে ইজিলি কথাবার্তা বলবো, একদম ইজি। আচ্ছা, তো সরল দোলক কীরকম হয়, সরল দোলক হয়েছে এরকম, এই যে এটা হচ্ছে একটা আমাদের সরল দোলক, যেখানে একটা সুতা থাকে, একটা দড়ি থাকে, যেই দড়ি দৈর্ঘ্যটা হচ্ছে মনে করো ক্যাপিটাল এল, এবং এটার মধ্যে একটা বল ঝুলানো থাকে, এটাকে বলা হয় বব, এটাকে বলা হয় বব, এবং এই ববের একটা এখানে একটা ব্যাসার্ধ থাকে। ঠিক আছে, এই ব্যাসার্ধটা ধরে নিলাম আর। তো এখানে একটা ব্যাপার আছে, যে ব্যাপারটা আসলে আমাকে উপেক্ষা করে চলতে হয়, কিন্তু আমাকে জানতে হবে। ঠিক আছে, এই ব্যাপারটা কি, এই ব্যাপারটা হচ্ছে এই সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য কত, কার্যকর দৈর্ঘ্যটা কত। ঠিক আছে, কার্যকর দৈর্ঘ্যটা কত, সেই কার্যকর দৈর্ঘ্যটা হচ্ছে এই কার্যকর দৈর্ঘ্যটাকে আমি বলে নিলাম, মনে করো এটা এল প্রাইম ধরো, তাহলে কার্যকর দৈর্ঘ্যটা যদি এল হয়, তাহলে এই এল এর ভ্যালুটা হবে এই যে সরল দোলকের সুতার দৈর্ঘ্য প্লাস হচ্ছে তোমার ববের ব্যাসার্ধ। ঠিক আছে, এটা হবে তোমার সরল দোলকের কার্যকর দৈর্ঘ্যের কী বলতো, কার্যকর দৈর্ঘ্যের তোমার ব্যাপার, এটা একটু করে মাথায় রাখবে। তো এটা গেল। তারপর এই যে এই সরল দোলকের একটু বুঝে কথা, এই যে এই সরল দোলকের পর্যায়কালটা কীরকম একটু খেয়াল করো। এই সরল দোলকের পর্যায়কাল ক্যাপিটাল টি ইকুয়ালস টু হবে, একদম সূত্রটা দেখতে এটার মতোই হবে, সূত্রটা দেখতে কিন্তু প্রায় এটার মতোই, প্রায় না একদম 90% এটার মতো। 2 পাই দিবা, রুট দিবা, জাস্ট এম এর জায়গায় দিবা হচ্ছে এল ডিভাইডেড বাই, ঠিক আছে, দিবা হচ্ছে জি। ঠিক আছে, জিটা কি, জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর টিটা এলটা হচ্ছে তার কার্যকর দৈর্ঘ্য। আমি এখানে একটু মনে রাখতে হবে কিছু বিষয়, যে এই জিটা কি, এই জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এই জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এবং এটার ভ্যালু কিন্তু তোমার কি হইতে পারে, এটার ভ্যালু কিন্তু বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হইতে পারে। ঠিক না, এটার ভ্যালুগুলো বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হইতে পারে। আর এই এলটা কি, এই এলটা হচ্ছে সরল দোলকের দৈর্ঘ্য অথবা কার্যকর দৈর্ঘ্য। ঠিক আছে, তোমাকে যদি কার্যকর দৈর্ঘ্য বলে দেয় তাহলে ভালো, যদি না বলে দেয় তাহলে শুধুমাত্র তুমি সরল দোলকের দৈর্ঘ্য চিন্তা করো। ঠিক আছে, শুধুমাত্র এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, বেশ ইম্পর্টেন্ট। কার্যকর দৈর্ঘ্য, শুধু দৈর্ঘ্য অথবা কার্যকর দৈর্ঘ্য। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সরল দোলকের পর্যায়কালের সূত্র। আচ্ছা, এখান থেকে কিছু অবজারভেশন আছে। কি অবজারভেশন আছে একটু খেয়াল রাখো, যে আমার এই দৈর্ঘ্যটার একক অবশ্যই মিটারে রাখতে হবে এবং ত্বরণটা অবশ্যই মিটার পার সেকেন্ড এককে রাখতে হবে, এটা একটা ব্যাপার। মিটার পার সেকেন্ড স্কোয়ারে রাখতে হবে। আরও কিছু অবজারভেশন আছে, সেটা হচ্ছে তুমি যদি একটু করে খেয়াল করো তাহলে তুমি দেখতে পারো যে এই 2 পাইটা কি, 2 পাই একটা ধ্রুবক, তো তুমি যদি ধ্রুবককে উঠাই দাও তাহলে ধ্রুবককে উঠাই দিলে সমানটা উঠে যাবে এবং সমানুপাতিক চিহ্ন আসবে। এবং তুমি একটু যদি খেয়াল করো তাহলে তুমি দেখতে পারবা যে এই পর্যায়কালের সাথে রুট ওভার এল শুধুমাত্র জি না, রুট ওভার এল এর সম্পর্কটা কি, রুট ওভার এল এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। এবং তুমি দেখতে পারবা এই টি এর সাথে এই জি এর রুট ওভার 1/g অথবা 1/√g। ঠিক আছে, এই জিনিসটার সম্পর্ক কি, সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ঠিক না, এই জিনিসটা আশা করি তোমরা বুঝতেই পারতেছো। তাহলে যেহেতু এই জিনিসটা বুঝতে পারছো, তাহলে তোমরা এটাও হয়তো বুঝতে পারতেছো যে এখানে যেহেতু দোনোটাই উপরের দিকে আছে, তাহলে T1 ডিভাইডেড বাই T2 ইকুয়ালস টু কী হবে, ইকুয়ালস টু হবে রুট ওভার L1 ডিভাইডেড বাই L2, অর্থাৎ দোনোটাই উপরে, মানে T1 উপরে হলে L1টা উপরে। এটা হচ্ছে আমাদের পর্যায়কাল এবং দৈর্ঘ্যের সম্পর্ক। যখন তুমি পর্যায়কালটাকে চেঞ্জ করবা, দৈর্ঘ্যটা এই আকারে চেঞ্জ হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে একটু খেয়াল করো, তাহলে এটা আমরা লিখতে পারি T1 ডিভাইডেড বাই T2
ইকুয়ালস টু হবে √/g2 ডিভাইডেড বাই g1। কেমনে g2টা কেন উপরে হইলো, দেখো এটা উপরে কিন্তু এটা নিচে, তাহলে t1 উপরে হইলে g1টা নিচে হবে। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। ঠিক আছে, যে তুমি যদি পর্যায়কালটা চেঞ্জ করো তাহলে অবভিয়াসলি তোমার অভিকর্ষজ ত্বরণটা এভাবে চেঞ্জ হবে। অথবা কোনো একটা বস্তু মানে এই জিনিসটা দ্বারা কী বোঝায়, এই জিনিসটা দ্বারা কী বোঝায় একটু খেয়াল করো। ঠিক আছে, এই জিনিসটা দ্বারা কী বোঝায় সেটা একটু খেয়াল করো। এই জিনিসটা দ্বারা বোঝায় হচ্ছে তুমি যদি একটা বস্তুর অবস্থান চেঞ্জ করো, ঠিক আছে, তুমি যদি একটা বস্তুর অবস্থান চেঞ্জ করো, মানে তুমি যদি বস্তুটাকে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাও, অথবা তুমি যদি বস্তুটাকে নিচের থেকে একটা পাহাড়ের উচ্চতায় নিয়ে যাও, তো বস্তুর অবস্থান চেঞ্জ করলে কী চেঞ্জ হয় বলো তো? জিটা চেঞ্জ হয় না? জিটা কী হয়? জিটা চেঞ্জ হয়। আর জি যদি চেঞ্জ হয় তাহলে অবভিয়াসলি কী হবে? টিটাও চেঞ্জ হবে। এটাই বুঝাইতেছে যে তুমি একটা বস্তু আদি অবস্থানে তার জি ছিল g1, তুমি তাকে অবস্থান চেঞ্জ করে তার জিটাকে চেঞ্জ করে করলা g2, তখন তার পর্যায়কাল t1 থেকে চেঞ্জ হয়ে t2 হয়ে গেছে। এবং সেটা কেমনে চেঞ্জ হয়েছে? ব্যস্তানুপাতিক আকারে চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এই জিনিসটা এটাই বোঝানো হচ্ছে এখানে। ঠিক আছে, এই জিনিসটা ফিল পাওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। আশা করি এখন বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা যদি এখান থেকে একটা চেইন সম্পর্ক পাইতে চাই তাহলে আমরা পাইতেই পারি এরকম যে t1, হ্যাঁ এভাবে পাইতে পারি যে t1 ডিভাইডেড বাই t2 ইকুয়ালস টু হবে √L1 ডিভাইডেড বাই L2 ইকুয়ালস টু হবে √g2 ডিভাইডেড বাই g1। একদম সিম্পল। ঠিক আছে, এটা পাইতে পারি। এবং এখান থেকে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা আছে। ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা আছে। সেই কথাটা হচ্ছে, তুমি মনে করো কোনো একটা ম্যাথের মধ্যে বা কোনো একটা কন্ডিশনের মধ্যে তুমি একটা কাজ করাইলে, ঠিক আছে, তুমি একটা ঘটনা ঘটাইলে, কী ধরনের ঘটনা ঘটাইলে? তুমি মনে করো সামহাও দোলনকাল বা পর্যায়কাল, ঠিক আছে, দোলনকাল অথবা পর্যায়কালকে, দোলনকাল বা পর্যায়কাল এই জিনিসটাকে তুমি মনে করো সামহাও ফিক্সড রাখলে। ঠিক আছে, একেবারে ফিক্সড রাখলে। তো ফিক্সড রাখলাম মানে কি? ফিক্সড রাখলাম মানে হচ্ছে তুমি এটাকে চেঞ্জ করলা না। ঠিক আছে, চেঞ্জ করলা না। ঠিক আছে, এটাকে তুমি মনে করো চেঞ্জ করলা না। তো চেঞ্জ করলা না মানে তাহলে t1 আর t2 চেঞ্জ হয়নি, তাহলে তুমি এই জিনিসটাকে বিবেচনাই করবা না। তো বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে এটা। তাহলে বাকি থাকে হচ্ছে এটা। তাহলে বাকি যদি এটা থাকে তখন তুমি উভয় পক্ষে বর্গ করে রুট কাটে দেবা। তখন গিয়ে তুমি যে ইকুয়েশনটা ইউজ করবা সেটা হচ্ছে L1 ডিভাইড বাই L2 ইকুয়ালস টু হবে g2 ডিভাইডেড বাই g1। এই জিনিসটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আশা করি এখন বুঝতে পারছো যে তোমাকে যদি কখনো কোনো ম্যাথের মধ্যে বা কোনো কন্ডিশনের মধ্যে যদি বলে দেয় যে পর্যায়কাল বা দোলনকাল সরল দৈর্ঘ্যের ফিক্স আছে, ঠিক আছে, বা এটাকে চেঞ্জ করা হচ্ছে না, তখন গিয়ে তোমরা সূত্র ইউজ করবা হচ্ছে এটা। ঠিক আছে, আশা করি ব্যাপারটা এখন বোঝা গেছে। আচ্ছা, এই ব্যাপারটা আশা করি বুঝলে। ওকে, আসো এখন আমি কিছু কথা বলবো। ঠিক আছে, কী কথা বলবো? আমি এখন অভিকর্ষজ ত্বরণ নিয়ে একটু টুকটাক কথা বলার চেষ্টা করবো এই পাশে। ঠিক আছে, অভিকর্ষজ ত্বরণ নিয়ে আমি এই পাশে একটু কথা বলবো। তো অভিকর্ষজ ত্বরণ আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম যে অভিকর্ষজ ত্বরণ কী হয়? অভিকর্ষজ ত্বরণ কিন্তু অবস্থাভেদে কী হয়? অবস্থাভেদে কিন্তু অভিকর্ষজ ত্বরণটা চেঞ্জ হয়। ঠিক আছে, অবস্থাভেদে বা বস্তুর অবস্থান পরিবর্তন করলে কিন্তু বস্তুটা কী হয়? অভিকর্ষজ ত্বরণটা চেঞ্জ হয়। যেমন অভিকর্ষজ ত্বরণের একদম ফিক্সড ভ্যালু কত? 9.8। ঠিক আছে, এটা হচ্ছে একদম ফিক্সড ভ্যালু, সেটাকে আমরা ফিক্স ধরে কিন্তু ম্যাথটা করি। কিন্তু অভিকর্ষজ ত্বরণটাকে তুমি যখন কোনো মেরু অঞ্চলে নিয়ে যাও, তখন সেটা হয় 9.83। এটা কোথায়? এটা হচ্ছে তুমি যখন এটাকে মেরুতে নিয়ে যাও। এবং জি এর ভ্যালুটা 9.78 হয়। কোথায় হয়? যখন তুমি বস্তুটাকে পৃথিবীর একটা বিষুব অঞ্চলে মানে মাঝামাঝি একটা অঞ্চলে নিয়ে যাও, তখন কী হয়? অভিকর্ষজ ত্বরণটা চেঞ্জ হয়ে এত হয়ে যায়। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম। আরও কিছু ব্যাপার স্যাপার আছে যে মনে করো তুমি এই যে এখানে একটু ছোটো করে লিখি, তুমি মনে করো পৃথিবীতে আসো। ঠিক আছে, এই যে তুমি মনে করো পৃথিবীতে আসো। তো পৃথিবীতে এই সারফেসে যখন তুমি আসো তখন মনে করো এই সারফেসে যখন তুমি আসো তখন মনে করো তোমার অভিকর্ষজ ত্বরণটা হচ্ছে জি। কিন্তু এই পৃথিবীর মধ্যে মনে করো তোমার একটা পাহাড় আছে। এটা কী আছে? পাহাড় আছে। এই পাহাড়টা মনে করো এইচ উচ্চতায় আছে। কী আছে? এইচ উচ্চতায় একটা পাহাড় আছে। এই পাহাড়ের এইচ উচ্চতার উপরে মনে করো তুমি চলে গেলা। ঠিক আছে, এইচ উচ্চতায় তুমি চলে গেলা। তখন কি দেখো, তখন কী হয়েছে? তখন তার অবস্থান পরিবর্তন হয়েছে। তো অবস্থান পরিবর্তন যদি হয় আমরা জানি কী হবে? তার অভিকর্ষজ ত্বরণটা চেঞ্জ হয়ে যাবে। এবং চেঞ্জ হয়ে তখন কী হয়ে যাবে? জিএইচ হয়ে যাবে। কী হয়ে যাবে ভাই? জিএইচ হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা একটু শেয়ার করি, সেটা হচ্ছে এরকম যে তুমি মনে করো তুমি পৃথিবীর সারফেসে আসো। তো এই পৃথিবীর সারফেসে যখন থাকবা তখন তোমার অভিকর্ষজ ত্বরণটা কত? অভিকর্ষজ ত্বরণটা হচ্ছে জি।
তো মনে করো তুমি এই পৃথিবীর সার্ফেস থেকে তো এখন এইচ উচ্চতায় তুমি উঠছো, কিন্তু এখন মনে করো তুমি কোনোভাবে পৃথিবীর মধ্যে একটা টানেল খুঁড়ছো, মানে একটা গর্ত খুঁড়ছো, গর্ত করে মনে করো তুমি ডি গভীরতায় চলে গেলে। তুমি কোথায় চলে গেলে? ডি গভীরতায় চলে গেলে। তো ডি গভীরতায় যখন তুমি গেলা, ঠিক আছে, ডি গভীরতায় যখন তুমি গেলা, তখন তোমার একটা অভিকর্ষজ ত্বরণ কী হয়েছে, যেহেতু অবস্থান পরিবর্তন করছে অভিকর্ষজ ত্বরণ চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে সেটা কত হইলো? জিডি হইল, ঠিক আছে, জিডি হইল। এই ব্যাপারটা একটু মাথায় রাখবে, ঠিক আছে, এই ব্যাপারটা একটু মাথায় রাখবে, জিডি হইল। তো এই যে জিএইচ, জিডি, জি, এদের মধ্যে কিছু সম্পর্ক এখন আমরা দেখব। যে একটু খেয়াল করো, এই যে জিএইচ, জিএইচ, জিএইচটা কি? এইচ হচ্ছে উচ্চতায় তোমার অভিকর্ষজ ত্বরণ। এটাকে তুমি যদি কখনো যদি তোমার নর্মাল অবস্থায় যদি অভিকর্ষজ ত্বরণ এটাকে দ্বারা তুমি যদি কখনো ভাগ করো, তাহলে তুমি যে ভ্যালুটা পাবা সেটার ভ্যালুটা হবে এরকম, যে সেটার ভ্যালুটা হবে এরকম, কী হবে? সেটা হবে হচ্ছে আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, ঠিক আছে, আর প্লাস এইচ হোল স্কোয়ার, এরকম পাবো, ঠিক আছে। তো এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর এই জিডি, এই জিডিটাকে তুমি যদি কখনো নর্মাল অভিকর্ষজ ত্বরণ দিয়ে ভাগ করো, তাহলে এদের অনুপাতটা হবে কীরকম? অনুপাতটা হবে 1 মাইনাস ডি ডিভাইডেড বাই আর, ডি ডিভাইডেড বাই আর, ডি ডিভাইডেড বাই আর একটু কি, ঠিক আছে, ডি ডিভাইডেড বাই আর, শুধুমাত্র ডি ডিভাইডেড বাই আর। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এখানে এইচটা কি? এইচটা হচ্ছে পাহাড়ের উচ্চতা, মানে যত উচ্চতায় তুমি উঠছো, আর ডিটা কি? যত গভীরতায় তুমি গেছো। আর আরটা কি? আরটা হচ্ছে তোমার পৃথিবীর ব্যাসার্ধ। আর কি? আরটা হচ্ছে তোমার আর্থের ব্যাসার্ধ, ঠিক আছে, আর্থের ব্যাসার্ধ, রেডিয়াস, ঠিক আছে, এটা হচ্ছে তোমার আর্থের ব্যাসার্ধ। এটা অবশ্যই মিটারে রাখতে হবে, এটা তোমার কোশ্চেনে বলে দিবে, ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ কথাগুলো বলছি মনে হয় দেখো নাই, এখন একটু দেখে নাও, ঠিক আছে। এই ব্যাপার স্যাপারগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন এখন তো দেখো এই যে এই জিনিসগুলো, হ্যাঁ, এই জিনিসগুলো তুমি যদি কোথায় বসাও, এই জিনিসগুলো আমি একটু ওই পৃষ্ঠে একটু দেখাই। এখন মনে করো আমি একটু করে কথা বলি। মনে করো এই যে তুমি কি কোথায় ছিলে? পৃথিবীর সার্ফেসে ছিলে। এই অবস্থায় তোমার জি হচ্ছে জি। মনে করো তুমি একটা পাহাড়ের উপরে উঠলা, এইচ উচ্চতায় উঠলা, তখন গিয়ে এইখানে আসার পরে তোমার জিটা হচ্ছে জিএইচ, ঠিক আছে, জিএইচ। তাহলে তুমি বলো এই অবস্থায় বস্তুর একটা পর্যায়কাল আছে, সেটা হচ্ছে T1। তাহলে জিএইচের কারণে পর্যায়কালটা চেঞ্জ হয়েছে হচ্ছে কত? T2, তাই না? সেটা হয়ে গেছে কত? সেটা হয়ে গেছে T2। এখন তুমি আমাকে একটা কথা বলো, যে এই T2টাকে তুমি যদি T1 দ্বারা ভাগ করো, তাহলে কি আসবে? রুট ওভার টি এর সাথে জি এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে T2 যদি উপরে হয়, G2টা নিচে হবে, ইকুয়ালস হচ্ছে G1। ব্যাপারটা বুঝাইতে পারছি? সুন্দরভাবে বুঝছো, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি আমার একটা কথা বলো, যে এই যে T2 ডিভাইড বাই T1 ইকুয়ালস টু এই যে G1 এর ভ্যালুটা কত? এটাই না আমার G1। এই G1 এর ভ্যালুটা হচ্ছে G ডিভাইডেড বাই GH এর ভ্যালুটা কত? ঠিক আছে, GH এর ভ্যালুটা কত? এই G2টা হচ্ছে আমাদের GH, এটা হচ্ছে আমাদের G, আর এটা হচ্ছে আমাদের GH, ঠিক আছে। আমাকে GH এর ভ্যালুটা এখানে বসাইতে হবে। তো আমরা তো জানি GH ডিভাইডেড বাই G ইকুয়ালস টু হবে কি? ইকুয়ালস টু হবে R ডিভাইডেড বাই R প্লাস H হোল স্কোয়ার, তাই না? তাহলে আলটিমেটলি GH এর ভ্যালুটা কত হবে? GH এর ভ্যালুটা হবে G ইন্টু R প্লাস H হোল স্কোয়ার। তাহলে আমরা এই জিনিসটা আমরা এখানে পুট দিব, তাহলে G ইন্টু আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে এই জি কাটা, তাহলে উপরে থাকে 1, তাহলে উপরে থাকে কি? উপরে থাকে 1, আর নিচে রুটটা চলে আসবে, তাহলে স্কোয়ার রুটে কাটা, তাহলে নিচে পরে থাকবে হচ্ছে আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ, আর এই আর প্লাস এইচটা উপরে উঠে যাবে। তাহলে আলটিমেটলি T2 ডিভাইডেড বাই T1 এটার ভ্যালু আসতেছে আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর, ঠিক আছে, আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর, ঠিক আছে। এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো আমরা ডি গভীরতার জন্য একটু চিন্তা করি। এই যে মনে করো পৃথিবীর সার্ফেসে ছিলে, তোমার এই অবস্থায় তোমার অভিকর্ষজ ত্বরণ G1 সমান হচ্ছে G। তো এই অবস্থায় তোমার একটা পর্যায়কাল আছে, সেটা হচ্ছে T1। তো তুমি মনে করো ডি গভীরতায় গেলে, ডি গভীরতায় যাওয়ার পরে তোমার অভিকর্ষজ ত্বরণটা G2 ইকুয়ালস টু তোমার GD হয়ে গেছে, এবং এই অবস্থায় তোমার পর্যায়কাল T2, ঠিক আছে। তাহলে T2কে তুমি যদি T1 দ্বারা ভাগ করো, তাহলে তুমি রুট ওভার T2টা উপরে আছে, G2টা নিচে থাকবে, G1, ঠিক আছে। এটা আশা করি বুঝছো। তাহলে দেখো G1 এর ভ্যালু কত? G1 এর ভ্যালু G ডিভাইডেড বাই, আমরা একটু আগে পড়ে আসছি, কি পড়ে আসছি আমরা? GD ডিভাইডেড বাই G ইকুয়ালস টু পড়ে আসছে হচ্ছে 1 মাইনাস D ডিভাইডেড বাই R, ঠিক আছে। তাহলে জিটা এখানে চলে আসবে, তাহলে এখানে আমরা GD এর জায়গায় এটা হচ্ছে GD আর এটা হচ্ছে G,
জি দিয়ে যাবে, আমরা জি ইন্টু ওয়ান মাইনাস ডি ডিভাইডেড বাই আর লিখতে পারি, জি জি কাটা। তাহলে আলটিমেটলি এখানে আমাদের থাকতেছে কি, থাকতেছে ওয়ান ডিভাইডেড বাই, ঠিক আছে, ওয়ান মাইনাস কি থাকতেছে, ওয়ান মাইনাস ডি ডিভাইডেড বাই আর, এখানে রুট থাকতেছে। আর রুট মানে কি, রুট মানে হচ্ছে টু দি পাওয়ার হাফ, আর এই টু দি পাওয়ার হাফটা যদি উপরে যায় তাহলে কী হবে, ওয়ান মাইনাস ডি ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে যাবে। তাহলে T2 ডিভাইডেড বাই T1 ভ্যালুটা দাঁড়াবে আমার এটাই, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমি T2 ডিভাইড বাই T1 যদি আমরা চেইন সূত্র যদি বলি, তাহলে এটা হবে এরকম, আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু হবে ওয়ান মাইনাস ডি ডিভাইডেড বাই আর হোল ইনভার্স হাফ, ঠিক আছে। এটা হবে আমাদের এইচ উচ্চতার জন্য, আর এটা হবে আমাদের ডি গভীরতার জন্য, ঠিক আছে, ডি গভীরতার জন্য। এটা হবে আমাদের এইচ উচ্চতার জন্য, এটা হবে ডি গভীরতার জন্য, ঠিক আছে। খুব সিম্পল, তুমি এই ব্যাপার স্যাপারগুলো ইউজ করবে, ঠিক আছে। আশা করি ব্যাপার স্যাপারগুলো খুব সুন্দর মতো বুঝতে পারছো, ঠিক আছে, ফাইন। আচ্ছা, এখন এই পর্যায়কালের আমরা যদি একটু গ্রাফগুলো সম্পর্কে যদি একটু জানতে চাই, গ্রাফগুলো বেশি গিয়ে যাবো না, গ্রাফগুলো একটু করে সিম্পলভাবে একটু করে টুকটাক বলে দিই। এখানে একটু বলি তোমাকে, এখানে 3 ধরনের গ্রাফ আছে। একটা হচ্ছে তোমার টি স্কোয়ার আর হচ্ছে তোমার এল এর গ্রাফ, একটা হচ্ছে তোমার টি স্কোয়ার আর হচ্ছে 1/g এর গ্রাফ, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার টি স্কোয়ার আর জি এর গ্রাফ, টি স্কোয়ার আর জি এর গ্রাফ, শুধুমাত্র জি এর গ্রাফ। তো টি স্কোয়ার আর এল এর গ্রাফ, ঠিক আছে, যেহেতু পরস্পর সমানুপাতিক তাহলে গ্রাফ হবে এমন, ঠিক আছে। এখন তুমি খেয়াল করো, এখানে আমাকে কি বলছে, আমাকে তো জি বলে না, আমাকে বলছে 1/g। তাহলে বলো 1/g আর টি এই জিনিসটা কী আকারে আছে, সমানুপাতিক। তাহলে সমানুপাতিক হলে এই গ্রাফটা হবে মূলবিন্দুগামী সরলরেখা। আর এইখানে আমাকে কী বলছে, শুধুমাত্র জি বলছে, তাই না। তো যেহেতু এটা ব্যস্তানুপাতিক, তো ব্যস্তানুপাতিকের গ্রাফগুলো আসলে এমন, ঠিক আছে। এটা কিন্তু তোমরা অন্যান্য চ্যাপ্টারে মোটামুটি যাই না, তাই আমি এখানে এক্সপ্লেন করতেছি না, ঠিক আছে। এই ব্যাপার সবগুলো একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে একটু গ্রাফ সম্পর্কে কথা বলে দিলাম, গ্রাফ সম্পর্কে কথা বলে দিলাম। ওকে, তো পর্যায়বৃত্ত পর্যায় কী বলে এটা হচ্ছে তোমার, পর্যায়ে কাল নিয়ে অনেক কথাবার্তা বলে ফেলছি। এখন আমরা ত্রুটিপূর্ণ সরল দোলক, ঠিক আছে, ত্রুটিপূর্ণ সরল দোলক নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, তো ত্রুটিপূর্ণ সরল দোলক কথা বলার আগে আমি একটু একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ত্রুটিপূর্ণ সরল দোলক বলার আগে যে দুনিয়াতে সেকেন্ড দোলক নামে একটা দোলক আছে, ঠিক আছে, সেকেন্ড দোলক নামে একটা দোলক আছে। যেই সেকেন্ড দোলক বা যেই দোলকের মানে সেকেন্ড দোলক নামক যেই দোলক আছে, সেই দোলকের পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড, ঠিক আছে। সেটা সেটা হচ্ছে 2 সেকেন্ড। পর্যায়কাল কত, মানে সেকেন্ড দোলক যেখানে বলবে সেখানে তুমি 2 ধরে নেবে, ঠিক আছে। এটা আশা করি তুমি আগের থেকে জানো বা এখন জানছো, ঠিক আছে, তো কোনো সমস্যা নেই। এটা হচ্ছে সেকেন্ড দোলক, এবং এই সেকেন্ড দোলকটা হচ্ছে একটা ত্রুটিপূর্ণ মানে ত্রুটিমুক্ত, এটা হচ্ছে একটা ত্রুটিমুক্ত একটা দোলক, মানে এটার মধ্যে কোনো ত্রুটি নেই, ঠিক আছে। এক্স্যাক্টলি এটা তোমাকে 2 সেকেন্ড পর্যায়কালই দেখাবো সবসময়, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি মনে করো এমন একটা সেকেন্ড দোলক নিলাম, যেই দোলকটা তোমাকে পর্যায়কাল 2 সেকেন্ড দেখাচ্ছে না, হয়তো বেশি দেখাচ্ছে, না হয় কম দেখাচ্ছে। মানে আমি এমন একটা সেকেন্ড দোলক নিলাম যে দোলকটা তোমাকে 2 সেকেন্ডের কম বা বেশি দেখাচ্ছে, তাহলে আমরা বুঝলাম সেই সেকেন্ড দোলকটা হচ্ছে একটা কি সেকেন্ড দোলক, ত্রুটিপূর্ণ সেকেন্ড দোলক। তাহলে আমরা এখন এই টপিকের মধ্যে ত্রুটিপূর্ণ, ঠিক আছে, ত্রুটিপূর্ণ সেকেন্ড দোলক নিয়ে কথা বলবো, সেকেন্ড দোলক নিয়ে কথা বলবো, ঠিক আছে। সেকেন্ড দোলক নিয়ে কথা বলবো যে এই ত্রুটিপূর্ণ সেকেন্ড দোলকের পর্যায়কালটা, ঠিক আছে, পর্যায়কালটা হইতে পারে 2 থেকে বড়, অথবা হইতে পারে 2 থেকে ছোট। এই জিনিসটা একটু মাথায় রাখবে, ঠিক আছে, একটু করে মাথায় রাখবে। তো এই যে ত্রুটিপূর্ণ সেকেন্ড দোলক, এই সেকেন্ড দোলকের পর্যায়কালটা কি, এই পর্যায়কালটা হচ্ছে আমাদের টি, ঠিক না। তো এই ত্রুটিপূর্ণ সেকেন্ড দোলক, এই সেকেন্ড দোলকটার পর্যায়কালটা বা কি বলে এটা পর্যায়কাল না, হ্যাঁ এটা তো পর্যায়কাল, এটা হচ্ছে পর্যায়কালটা।
এই পর্যায়কালটা বাইর করার একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে এরকম, টি ইকুয়াল টু, এটা যেহেতু ত্রুটিপূর্ণ তাহলে এটা 2 সেকেন্ড দেখাবে না, তাহলে এটা একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এরকম 86,400 ইন্টু 2 ডিভাইডেড বাই হচ্ছে 86,000 প্লাস মাইনাস এক্স, ডিভাইডেড বাই 86,000 প্লাস মাইনাস এক্স। একটু ওয়েট করো। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি ত্রুটিপূর্ণ সেকেন্ড দোলকের কি বলো তো, সেকেন্ড দোলকের পর্যায়কাল নির্ণয়ের সূত্র। ঠিক আছে, তো যেখানে এই এক্স জিনিসটা কি ভাই, এখানে সবই তো বুঝলাম, এই মানগুলো আমি ধ্রুবক, এগুলো আমি বসাইলাম, মনে রাখতে পারবো, কিন্তু ভাই এখানে এক্সটা কি, এই এক্সটা হচ্ছে তোমার এক্সটা দেখো প্লাস মাইনাস, সেজন্য এক্সটা 2 ধরনের। ঠিক আছে, একটা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে এই এক্সটা হচ্ছে এক ধরনের, সেটা হচ্ছে সময় লাভ। ঠিক আছে, সেটা কি, সেটা হচ্ছে সময় লাভ। এভাবে মনে রাখবা, এভাবে মনে রাখলে ইজি হবে। ঠিক আছে, সময় লাভ। তো এখন তুমি আমার বলো সময় লাভ তুমি কেমনে পাও, যদি তোমার ঘড়িটা কি হয়, যদি ফাস্টলি চলে। ঠিক আছে, যদি তোমার ঘড়িটা যদি ফাস্টভাবে চলে, তাহলে একটু লিখে দিই যে ঘড়ি যদি ফাস্ট চলে, তখন তুমি সময়টা লাভ হয়, এবং সেই ক্ষেত্রে তুমি এক্সের ভ্যালুটা অবশ্যই পজিটিভ নেবে। ঠিক আছে, এক্সের ভ্যালুটা কী নেবে, এক্সের ভ্যালুটা তুমি সেক্ষেত্রে পজিটিভ নেবে। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার সময় লস। ঠিক আছে, আরেকটা হচ্ছে সময় লস, মানে তোমার ঘড়িটা যদি সময় হারায়। ঠিক আছে, তোমার ঘড়িটা যদি সময় হারায়, অথবা সময় কখন হারাবে, যখন তোমার ঘড়িটা স্লো চলবে। ঠিক আছে, যখন তোমার ঘড়িটা স্লো চলবে, বারবার এই টপিকটা কিন্তু রিভিশন করবে। ঠিক আছে, না হয় কিন্তু তোমাদের এই টপিকটা একটু হিজিবিজি লাগবে। ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালু কী হবে, এক্সের ভ্যালুটা এক্ষেত্রে আমাকে নেগেটিভ ধরে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জিনিসটা আশা করে বুঝছো। তাহলে আমি বুঝলাম ভাইয়া, সব কিছুই বুঝলাম যে এক্স কখন পজিটিভ ধরবো, এক্স কখন নেগেটিভ ধরবো, কিন্তু ভাই এই এক্স জিনিসটা কি, এই এক্স জিনিসটা হচ্ছে তোমার অর্ধদোলন সংখ্যা। এই এক্স জিনিসটা কি, এই এক্স জিনিসটা হচ্ছে অর্ধদোলন সংখ্যা। এই এক্স জিনিসটা কি, এই এক্স জিনিসটা হচ্ছে অর্ধদোলন সংখ্যা, মানে তোমার এই ত্রুটিপূর্ণ সেকেন্ড দোলক বা এই ত্রুটিপূর্ণ ঘড়িটা তোমার কতটা অর্ধদোলন দেয়, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, এই এক্সটা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা, এখানে তাহলে আমি একটু সুন্দরভাবে আরেকটু যদি একটু বোঝানোর চেষ্টা করি, আরেকটু যদি একটু এখানে ভাঙি কথাটারে, একটু মনে রাখতেই হবে এই জিনিসগুলো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি যদি সময় লাভ নিয়ে যদি আরেকটু কথা বলি, যে তোমার যদি মনে করো সময় লাভ হয়েছে, ঠিক আছে, তোমার কী হয়েছে, তোমার মনে করো সময়টা লাভ হয়েছে। আচ্ছা, সময় লাভ হয় মানে কি, মানে সময়টা কখন লাভ হয়, যখন তোমার ঘড়িটা ফাস্ট চলে। যখন তোমার ঘড়ি কী হয়, যখন তোমার ঘড়িটা ফাস্ট চলে, তাই না, যখন তোমার ঘড়িটা কী হয়, ফাস্ট চলে, তখন তোমার কী হয়, সময়টা লাভ। এখন ঘড়ি ফাস্ট চলা মানে কি, একটু চিন্তা করো তো, ঘড়ি ফাস্ট চলা মানে হচ্ছে ঘড়ির এইভাবে কাটা ঘুরে, তাই না, ঘড়ির কাটাটা এইভাবে ঘুরে। তো ঘড়ি ফাস্ট চলা মানে হচ্ছে ঘড়ির কাটা এইভাবে ঘুরে এখানে আসলো। তাহলে পর্যায়কাল মনে করো হচ্ছে তোমার 2। ঠিক আছে, এই যে এখান থেকে এখানে ঘুরে আসতে, নর্মালি ঘুরে আসতে তোমার পর্যায়কাল কত, পর্যায়কালটা হচ্ছে তোমার 2, কারণ ওইটা হচ্ছে ত্রুটিমুক্ত। কিন্তু তোমার ঘড়ি তো এখন ফাস্ট চলবে, পর্যায়কালটা এত তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে, অনেক তাড়াতাড়ি চলে আসবে। তাহলে বলো পর্যায়কালটা কি, পর্যায়কালটা কম হবে না, এতক্ষণ তো অনেক টাইম নিয়ে পর্যায়কাল হয়েছে, কিন্তু এখন তাড়াতাড়ি চলে আসছে। তাহলে পর্যায়কালটা ঘড়ি ফাস্ট হওয়া মানে কি, ঘড়ি ফাস্ট হওয়া মানে হচ্ছে পর্যায়কাল কম, টিটা কি, টিটা হচ্ছে কম। ঠিক আছে, এটাই হচ্ছে সময় লাভ হওয়ার ঘটনা। ঠিক আছে, মানে তুমি কেমনে বুঝবা যে তোমার সময়ে লাভ হয়েছে কিনা। ঠিক আছে, তোমার সময় লাভ হয়েছে যে এটা তুমি কেমনে বুঝবা, যদি তুমি দেখো তোমার পর্যায়কালটা কমে গেছে, তখন তুমি বুঝবা যে তোমার এক্ষেত্রে কী হয়েছে, সময় লাভ হয়েছে। এগুলো কিন্তু এমসিকিউর জন্য। ঠিক আছে, অ্যাডমিশন এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং সিকিউ করার ক্ষেত্রেও কিন্তু আমার এই জিনিসগুলো ধরা লাগবে। ঠিক আছে, দেখো সময় লাভ মানে কি, সময় লাভ কখন হয়, যখন তোমার ঘড়ি ফাস্ট চলে। আর ঘড়ি ফাস্ট চললে পর্যায়কালটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, মানে পর্যায়কালটা কমে যায়। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কিছু অবজারভেশন। ঠিক আছে, আচ্ছা, তো তার বিপরীতটা চিন্তা করি, আমরা সময় হারানো নিয়ে আমি যদি একটু কথা বলি, সময় হারানো মানে তুমি এখন সময় হারাইছো। ঠিক আছে, তোমার ঘড়িটা কী করছে, সময় হারাইছে। তো সময় হারানো মানে কি, ঘড়ি স্লো চলা। ঠিক আছে, ঘড়িটা কী চলা, ঘড়িটা স্লো চলা। আর ঘড়ি স্লো চলা মানে আগে তো এভাবে চলে এখানে আসছে ঘড়ির কাটা, মানে পর্যায়কালটা কত 2, কিন্তু এখন আরও স্লো হয়ে আসছে। ঠিক আছে, এর মানে কি,
এর মানে হচ্ছে আগে পর্যায়কাল ছিল 2 কিন্তু এখন আরও স্লো হয়ে গেছে, তাহলে পর্যায়কালটা হয়ে গেছে 2 এর থেকে বেশি, মানে পর্যায়কালটা এই ক্ষেত্রে আমার হয়েছে কি, পর্যায়কালটা হয়েছে এই ক্ষেত্রে বেশি হয়ে গেছে, মানে বৃদ্ধি পাইছে। ঠিক আছে, পর্যায়কালটা কী হয়েছে, বৃদ্ধি পাইছে বা বেশি হয়ে গেছে বা বেড়ে গেছে। তো যদি পর্যায়কালটা যদি দেখো যে কোনো ম্যাথের মধ্যে বেড়ে গেছে, 2 থেকে বেড়ে গেছে বা নর্মাল অবস্থা থেকে বেড়ে গেছে, তাহলে বুঝবা যে এটা হচ্ছে তোমার ত্রুটিপূর্ণ ঘড়ি, এবং সেই ত্রুটিপূর্ণ ঘড়িটাকে তুমি কি করবা, ঠিক আছে, সেই ত্রুটিপূর্ণ ঘড়ির ক্ষেত্রে তুমি পর্যায়কালে এই সূত্র ইউজ করবা, এবং এক্সের ভ্যালুটা অবশ্যই নেগেটিভ ধরে ম্যাথটা করবা। কেন? কারণ সেক্ষেত্রে তোমার সময় হারায়। তো আশা করি তুমি বুঝতে পারছো, ঠিক আছে, যে তুমি কখন কী করবে, এক্সের ভ্যালু পজিটিভ ধরবা, এক্সের ভ্যালু নেগেটিভ ধরবা। ঠিক আছে, যদি সময় লাভ বলে তাহলে এক্সের ভ্যালু পজিটিভ, যদি সময় হারায় বলে তাহলে এক্সের ভ্যালু নেগেটিভ। কিন্তু তোমাকে সময় লাভ, সময় হারাইছে এগুলো কিচ্ছু বলে না। যদি দেখো যে পর্যায়কাল কমে গেছে তাহলে কী করবা, সময় লাভ হয়েছে, সময় লাভ হলে এক্সের ভ্যালু পজিটিভ। যদি দেখো পর্যায়কাল বেড়ে গেছে তাহলে সময় হারাইছে, সময় হারালে কি এক্সের ভ্যালু নেগেটিভ ধরে এই সূত্র বসাবা, অঙ্ক করবা, শেষ। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি তো নাকি? আচ্ছা, এই যে এখানে যে আমরা এই যে পর্যায়কালের কথাটা বলতেছি, এই পর্যায়কালটা অবশ্যই কোন পর্যায়কাল বলো তো? এই পর্যায়কালটা হচ্ছে আমাদের অবশ্যই এই যে এই পর্যায়কাল, ঠিক আছে, এই পর্যায়কাল অবশ্যই আমাদের এই পর্যায়কাল, মানে ত্রুটিপূর্ণ পর্যায়কালটা আর কি। ঠিক আছে, এটাও আমি বলে দেবো। আচ্ছা, এখানে আরও কিছু ব্যাপার আছে, সেগুলো একটু বলি। এই ত্রুটিপূর্ণ সরল দোলকের আরও কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে আমাদের এই সূত্রটা এই যে টি ইকুয়ালস টু হচ্ছে 86,400 ইন্টু 2 ডিভাইডেড বাই হচ্ছে 86,400 প্লাস মাইনাস এক্স, ঠিক না? এটা হচ্ছে কখন ইউজ করবো আমরা, যখন তোমাকে বলবে যে দিনে তুমি 1 সেকেন্ড স্লো চলছো বা ফাস্ট চলছো, দিনে, একদিনে। ঠিক আছে, এটা কখন, এটা হচ্ছে তোমার, এটা আমি লিখে দিই, এটা হচ্ছে তোমার একদিনে বা দিনে, শুধুমাত্র দিনে বা একদিনে যদি তুমি 1 সেকেন্ড ফাস্ট চলো বা স্লো চলো, তখন গিয়ে তুমি কী করবে, এটা ইউজ করবে। এখন তোমাকে তো ব্যাপারটা এমনও হইতে পারে যে তোমাকে এটা একদিনে বলবো না, তোমাকে এটা 5 দিনে বলবো। ঠিক আছে, এটা তোমাকে 5 দিনে বললো, তো 5 দিনে তোমাকে 1 সেকেন্ড ঘড়িটা ফাস্ট চলছে বা স্লো চলছে, এটা তোমাকে বললো। তো সেই ক্ষেত্রে তোমাদের সূত্রটা একটু চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে টি ইকুয়ালস টু, সূত্র আগেরটা সেম থাকবে, 86,400 ইন্টু 2 ডিভাইডেড বাই 86,400 প্লাস মাইনাস এক্স। তাহলে তুমি সেক্ষেত্রে কী করতে হবে, এখানে একটা 5 গুণ করে দিতে হবে, আর এই যে 86,400 এটার সাথে একটা 5 গুণ করে দিতে হবে, মানে এখানে যা থাকবে এটাতে আমি জাস্ট গুণ করে দেবো, পুরাটার সাথে না, এখানে জাস্ট 86,400 সাথে গুণ করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, আরেকটা জিনিস হইতে পারে যে তোমাকে এখন দিনে বললো না, তোমাকে এখন বললো ঘন্টায় মানে কি 1 ঘন্টায়, মানে প্রতি ঘন্টায় তোমার 1 সেকেন্ড করে সেকেন্ড করে তোমার ঘড়িটা ফাস্ট চলছে বা তোমার স্লো চলছে, তখন গিয়ে পর্যায়কালটা কেমনে চেঞ্জ হবে, পর্যায়কালটা একটু চেঞ্জ হবে। সেটা হবে জাস্ট এখানে আমরা এতক্ষণ 86,400 লিখতাম, কারণ একদিন সমান হচ্ছে 86,400 সেকেন্ড, কিন্তু এখন তো তোমাকে বলছে 1 ঘন্টা, 1 ঘন্টা সমান কত, 3600 সেকেন্ড আমরা জানি। তাহলে 3600 ইন্টু 2 ডিভাইডেড বাই 3600 প্লাস মাইনাস এক্স, এটা হবে। ঠিক আছে, বুঝাইতে পারছি? তো এরপর তোমাকে বললো এটা তো 1 ঘন্টায়, তোমাকে যদি এখন বলে 5 ঘন্টায়, ঠিক আছে, 5 ঘন্টায় তোমার ওই সরল দোলক বা ওই তোমার ত্রুটিপূর্ণ ঘড়িটা 1 সেকেন্ড তোমার ফাস্ট চলছে অথবা স্লো চলছে, অথবা কী চলছে, অথবা তোমার স্লো চলছে। ঠিক আছে, স্লো চলছে। তো সেই ক্ষেত্রে তুমি জাস্ট একটু করে চেঞ্জ করবে, সেটা কী করবে, টি ইকুয়ালস টু 3600 ইন্টু 2 ডিভাইডেড বাই 3600 প্লাস মাইনাস এক্স, সব সেম থাকবে, জাস্ট এটার সাথে একটা 5 গুণ করবা, আর এখানে 3600 সাথে, শুধুমাত্র 3600 সাথে একটা 5 গুণ করবা, তখন তোমার সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। বাকি সব জিনিস কিন্তু এই যে এখানে যা কথাবার্তাগুলো বললাম এগুলো। ঠিক আছে, বুঝতে পারছি? আশা করি এগুলো নিয়ে আর কোনো ঝামেলা নাই। ঠিক আছে, আশা করি আর কোনো এই ক্ষেত্রে তোমাদের ঝামেলা নাই। তো এখন একটু দেখে নাও এই চ্যাপ্টারটা, এই পেপারটা একটু দেখে নাও। তো এইটাই হচ্ছে কথাবার্তা। তো আজকে আর গেজাবো না, ঠিক আছে, আজকে আমি সরল দোলকের সব কথাবার্তা একসাথে বলে ফেললাম, এবং এসএইচএম নিয়ে একটু গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলে দিলাম। তো নেক্সট ক্লাসে আমরা টুকটাক ম্যাথ করবো। ঠিক আছে,
টুকটাক ম্যাথ করবো এবং তোমাদেরকে একটা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাও তোমরা এই চ্যাপ্টারের এখন থেকে একটু ম্যাথগুলো করার চেষ্টা করবো, ঠিক আছে? আজকে বসেই এই চ্যাপ্টারটা নোট করার পরে যদি তুমি রিভিশন করার পরে অবশ্যই ম্যাথটা করো, মানে ম্যাথ নিজে নিজে চেষ্টা করো, শুধুমাত্র সরল দোলকের ক্ষেত্রে ম্যাথ করার চেষ্টা করো, ঠিক আছে? এবং এই সরল দোলকের ক্ষেত্রে একটু এই টপিকটা শুধুমাত্র এই টপিকটা একটু রিডিং করার চেষ্টা করো, ঠিক আছে, বই থেকে। তো এটাই হচ্ছে কথা। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাস। আল্লাহ হাফিজ।